মাত্র ৬,৫০০ টাকা শালী থেকে ধার নিয়েছিলেন, আর টোটাল আপনার মূলধন কত ছিল? আমার মূলধন ছিল ১৬,৫০০ টাকা। ১৬,৫০০ টাকা দিয়ে কি করছিলেন আপনি? ১০,০০০ টাকা দিয়ে একটা মেশিন কিনছি। আর এখন বছরে কত টাকা বিক্রি হয়? আমাদের হচ্ছে বাৎসরিক টার্নওভার আছে এখন ৫০ কোটি টাকার উপরে। ৫০ কোটি টাকা যেহেতু বার্ষিক টার্নওভার, মোটামুটি বুঝতেই পারছি মোটামুটি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছেন বা গিয়েছেন। টোটাল মিলিয়ে আমাদের হবে ২০০ থেকে ২৫০ কোটি টাকা আমাদের এরকম। আমাদের যে একটা আউটলেট মিনিমাম ১ কোটি টাকা বাজেট থাকে। অনেকে মনে করেন আচ্ছা বিজনেস করেছি, লস খাইছি, আপনারা কিভাবে লাভ করেন বুঝি না। মানে আমিও নিজেও বিজনেস করতে চাচ্ছি একজন নতুন উদ্যোক্তা হিসেবে। আপনিও তো অনেকবার নিঃস্ব হয়েছেন, হননি? অনেকবার হয়েছি, ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি, একেবারে ৩ মাস বন্ধ ছিল, এরকম হয়েছে। এমন হয়েছে যে আমি ফোন অফ করে গিয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে বসে থাকতাম। এমন হয়েছে যে আমি আমার নিজের ওয়াইফের শালীর গহনাগাটি নিয়ে একসাথে এরকম বন্ধক রাখতে গিয়ে আমি বিক্রি করে ফেলছি। শালীর কাছ থেকে মাত্র ৬,৫০০ টাকা এবং বাকিটা নিজে একটু ম্যানেজ করে ১৬,৫০০ টাকা দিয়ে শুরু করেন তাঁতবাড়ি ফ্যাশন বাংলাদেশ এই নামে একটি প্রতিষ্ঠান। এবং আসাদ ভাই বর্তমানে বার্ষিক নাকি তিনি বিক্রি করেন বা বার্ষিক টার্নওভার ৫০ কোটি টাকা। টোটাল আপনার মূলধন কত ছিল? আমার মূলধন ছিল ১৬,৫০০ টাকা। ১৬,৫০০। আর এখন বছরে কত টাকা বিক্রি হয়? আমাদের হচ্ছে বাৎসরিক টার্নওভার আছে এখন ৫০ কোটি টাকার উপরে। ২০১৭ সালে কি নিয়ে শুরু করলেন? ১৬,৫০০ টাকা দিয়ে কি করছিলেন আপনি? ১৬,৫০০ টাকা দিয়ে আপু আমি সর্বপ্রথম কিনেছি ১০,০০০ টাকা দিয়ে একটা মেশিন কিনছি। কিসের মেশিন? সুইং মেশিন, যেটা দিয়ে স্টিচ করা যায়। আচ্ছা, একটা সুইং মেশিন আর একটা চায়না সুইং মেশিন, যেটা দিয়ে আমরা একটা পাঞ্জাবি টোটাল, যেটা দিয়ে আমরা সেলাই করতে পারি, স্টিচ মেশিন। আর কিছু ফ্যাব্রিক্স কিনেছি স্যাম্পল করার জন্য, তাঁতিদেরকে হোক বা আমাদের ভিতরে যারা কাজ করে ওয়ার্কার কারিগর তাদেরকে হোক, তাদেরকে আমরা ওই ১ সপ্তাহ পরেই তাদেরকে বিল দিতে হয়, সাপ্তাহিক পেমেন্ট যেটা বলি আমরা। প্রথমবার পাইছিলেন কোনো টাকা? না, প্রথমবার টাকা পাইনি, 1 টাকা পাইনি। দ্বিতীয়বার কি হয়েছিল? দ্বিতীয়বার হচ্ছে প্রথমবার কয়টা শাড়ি উৎপাদন করছে? শাড়ি নাকি? শাড়ি না, প্রথমে আমি উৎপাদন করছি 3 পিস। সেইগুলো বিক্রি হয়েছিল? না, বিক্রি করতে পারিনি এগুলো। ওগুলো না, একটাও না। ওগুলো হচ্ছে স্যাম্পল। সিরিয়াসলি? মানে একটাও বিক্রি হয় না? আপনি সেই বিজনেস ধরে রেখেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি ধরে নিছি যে এখন আমার যেটা আমি করছি এটা হচ্ছে একটা স্যাম্পল। একটা ডিজাইনার হিসাবে, একটা শিল্পী হিসাবে এগুলো আমার সামনে থাকলে আমি একটু শান্তি পাবো যে আমি কিছু একটা করছি। আর প্রতিদিন অফিস থেকে যখন বাসায় আসতাম তখন ওয়ার্ড্রোব থেকে খুলে খুলে দেখতাম। আর আমার মিসেস বলতো, তুমি এগুলো দেখে কি মজা পাও? আমি বলছি, আমার স্যাম্পল, আমার ফ্যাক্টরিতে করা স্যাম্পল। দেখা গেছে আমার ফ্যাক্টরিতে সব ছিল না, তখন বাইরে যাইতে হইতো। দেখা গেছে এমব্রয়ডারি বাহির থেকে করাই আনতাম, হাতের হ্যান্ড ওয়ার্কটা বাহির থেকে করাই আনতাম, আর স্টিচটা নিজে করতাম, করাই। সুতাগুলো নিশ্চয়ই নিজেই কিনতে গেছিলেন? কোথা থেকে কিনছিলেন? ঢাকা সদরঘাট। আপনার মেকিংটা আপনি আমার সামনে এখন যা করবেন তাই, এরপরে যদি বলেন ১ টাকা বাড়তি দেওয়ার জন্য আমি দিব না। তো ওই কনসেপ্টটা ধরে রাখছি বিদে আলহামদুলিল্লাহ তাঁতবাড়ি আজকে তাঁতবাড়ি। মানে রুলস ইজ রুলস। আচ্ছা, তারপরে কি হলো? আপনি প্রথমবার কতগুলো পিস করলেন? প্রথমবার আমি টোটাল মনে হয় ৯টা 3 পিস করেছিলাম। ৯টা, একটাও বিক্রি হয় নাই। দ্বিতীয়বার কি করলেন? আসলে বিক্রি হয় নাই বলতে এরকম যে ৯টা 3 পিস আমি সবগুলো বিক্রির জন্য আসলে করিনি, একটা স্যাম্পল। হ্যাঁ, এই স্যাম্পলগুলো দিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডার আনবো। ওই যে বললাম না যে সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়ারের মধ্যে হাত দিয়ে স্যাম্পলগুলো নিয়ে এর বিছানার মধ্যে বসতাম আর দেখতাম খুলে খুলে। আর আমার মিসেসকে বলতাম, যে আমার ওয়াইফকে বলতাম যে দেখো কোনটা সুন্দর এর মধ্যে সবচেয়ে, আর তুমি একটা কাজ করো, তুমি একটা পরো। আবার উনি এগুলো দেখা পছন্দ করতো না, মানে আমি যে দেখতাম ওনার কাছে ভালো লাগতো না, বলতো লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অফিসে যাও। আবার আমি আবার বলতাম এটা মনে হয় তোমাকে পড়লে ভালো লাগবে, এটা পড়ো। একটা কথা আছে যে তাঁতবাড়ি আমাদের যে লেভেলগুলো থাকে, আমরা যে একটা ব্র্যান্ডিং লোগোটা থাকে এখানে ঘাড়ে লাগাই বা হচ্ছে পকেটে লাগানো হয়। আমার মনে আছে যে আমার লোগো করার মতো টাকা ছিল না, আমি করছি কি এক ধরনের ফিতা পাওয়া যায় আর কি, ফিতা পাওয়া যায়, ওগুলো কেটে কেটে আমি হাতে লিখে মার্কার কলম দিয়ে তাঁতবাড়ি লিখে তারপরে লাগাইতাম, মানে দেখার জন্য যে আমার ব্র্যান্ডের 3 পিস। আচ্ছা, লকডাউনের পরে একটা টার্নিং মোমেন্ট চলে আসছে, যখন উনি অফিশিয়ালি ভাবে একটা স্বীকৃতি দিল আর কি, যে তুমি এখন ব্যবসাটা করো, আমার যা আছে এগুলো সেল করো। এটা কত সালে? এটা হচ্ছে কোভিড-19 এর পরে। এটা 20-এ তো কোভিড হলো, 20-21 এর দিকে, 21-এর শুরুর দিকে আর কি। ওয়ার্কারদের সবার বিল টিল দিয়ে বাসায় খালি হাতে গেছি, তখন এরকম ছিল আর কি, কখনো মেঘ কখনো রৌদ্র, এরকম আর কি, কখনো ভালো ছিলাম কখনো খারাপ ছিলাম, কি হবে বুঝতে পারছিলাম না। এমন হয়েছে যে সবাইকে টাকা দেওয়ার পরে আমার মাকে কিছু টাকা দিব, ঈদের সময় মাকে কিছু টাকা দেয় না, তো মায়ের বাসায় গেছি, মা বুঝতে পারছে যে আমার পকেটে মনে হয় আসলে টাকা নেই। তো মাকে বললাম কি যে আমাকে কিছু টাকা দিয়ে যাই, তুমি এইবার আর বেশি টাকা দিতে পারবো না ঈদে, তুমি এটা দিয়ে পান খেও। বলে তোর কাছে মনে হয় টাকা নাই। আমি বললাম না, আছে টাকা, তুমি নাও।
পরে আমার আম্মাকে আমি 4,000 টাকা দিয়ে আসছি, পকেট পুরো একদম ফাঁকা। এটা আবার পরের আরেকটা ঈদের কথা। তখন মা বললো যে তোর কাছে মনে হয় টাকা নেই। তো চলে আসছি, চলে আসার পরে মা পিছন দিয়ে ডাক দিয়ে বললো কি টাকাটা নিয়ে যাতি, মনে হয় তোর কাছে আসলেও টাকা নেই। মা তো আসলে মায়েরা সব বুঝে। তো আমি জোর করে দিয়ে চলে আসছি। এর মাঝখানে আমাকে এক পার্টি ফোন দিয়ে বলছি কি আসাদ ভাই আপনার, তখন আমি প্রোডাক্ট দিতাম কিভাবে মানুষকে, আফটার সেল, মানে আমার প্রোডাক্ট তার কাছে থাকবে, সেল করে সে টাকা দিবে। ও আচ্ছা আচ্ছা, এটা তো মানে বিভিন্ন আউটলেটেও এখন প্রচলন, আমি যতটুকু জানি। আছে রমজান মাসে পুরো টাকা সেল আরম্ভ হবে, দিতে থাকবে, লাস্টে গিয়ে 25-26 রোজার পরে আর কোনো টাকা দিবে না। তো যখন আম্মাকে টাকা দিয়ে আসছি, আমার মাকে বাসায় ফিরতেছিলাম, তখন হচ্ছে আমার মা টাকাটা রিটার্ন করে দিবে, আমি নিয়ে আসিনি, খুব তাড়াহুড়ো করে চলে আসছি। তো রাস্তায় যখন আসছি, একটা পার্টি আমাকে ফোন দিয়ে বলতেছে আসাদ ভাই একটা কাজ করেন, একটু আসেন। আমি বলছি কেন আসবো, আপনার তো টাকা দেওয়ার দিন খান শেষ, আপনার সাথে হিসাব তো ক্লোজ, ঈদের পরে বলে দিলেন, কোন একটু আসেন। তো দোকানে গেছি, যাওয়ার পরে আমি বললো, আমাকে করলো কি যে ভাই এই নেন, এই 40,000 টাকা রাখেন, এটা হচ্ছে আপনার পাঞ্জাবি আর 3 পিস যেগুলো আছে, আজকে খুব ভালো সেল হয়েছে আপনারটা, এই 40,000 টাকা রাখেন। ওই প্রথম? হ্যাঁ, পৃথিবীতে মা এমন একটা জিনিস যে মাকে 4,000 টাকা দিছি, বিনিময়ে আল্লাহ আমাকে 40,000 টাকা দিছে। ও মাই গড, আমার গুজবাম্প হচ্ছে। আচ্ছা আসাদ ভাই, আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে সেদিন জব ছাড়াটা কি আপনার জন্য পারফেক্ট ডিসিশন ছিল, কি বল? হয়তোবা সেদিন জব না ছাড়লে তো আজকে তাঁতবাড়ি মনে হয় না আরো এত তাড়াতাড়ি তাঁতবাড়ি হইতো। একটা জেদ কাজ করছে যে আজকে থেকে আমার জব টব সব শেষ, ফুললি আমি একদম তাঁতবাড়িতে সময় দিব। তখন আমার স্যালারি ছিল 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ? 1.5 লক্ষ টাকা। এত বড় একটা ডিসিশন। 1.5 লক্ষ টাকা ইনকাম হতো আপনার তাঁতবাড়ি থেকে তখন? না, তখন ইনকাম হতো না, কিন্তু নিজের খোরাকটা হইতো যে আমি আসলে কিছু একটা করতেছি। বিজনেসে নাকি কখনো স্যাটিসফাই হওয়া যায় না, তো আপনার কখন মনে হয়েছে যে আমি একদম 100% স্যাটিসফাইড, বা কখন আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই বুঝি আমার ভাগ্যের চাকা ঘুরে গেল? প্রপারলি আমার সবচেয়ে ভালো লাগে যখন ঈদের সময় হয় না, ঈদের সময় যখন দেখি আমার আউটলেট গুলোতে কাস্টমার সিরিয়াল ধরে উঠে আর নামার জায়গা পায় না, একজন ধাক্কাধাক্কি করে, আবার হচ্ছে রেট নিয়ে কারো কোনো কনফিউজ নাই। এক কথায় বলা যায় সবাই বলে তাঁতবাড়ির প্রোডাক্ট মানে ভালো, দাম কম। প্রথম কবে আউটলেটটা শুরু করলেন এবং কোথায়? প্রথম আমরা আউটলেট শুরু করছি ঢাকা র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে। এখন আমাদের টোটাল হচ্ছে হোলসেল নিয়ে আমাদের টোটাল 5টা আউটলেট, রিটেল হচ্ছে 3টা। কোথায় কোথায় আছে? আমাদের হচ্ছে বরিশালে আছে, নরসিংদীতে আছে, র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে আছে, আর হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আছে হোলসেল। আপনার যে পরিমাণ এখন আউটলেট আছে এবং যে পরিমাণ আসলে কাঁচামাল সহ সবকিছু আছে, কতজন মানুষ ইনভলভ এখানে? যেটা হচ্ছে প্রোডিউসার টোটাল সবাইকে নিয়ে আমাদের এমপ্লয়ি আছে টোটাল 150 জনের মতো। শুধু নিজের কর্মসংস্থান বা নিজের ভাগ্যের চাকা তো বদলাননি, 150টা পরিবার আপনি চালাচ্ছেন। এখান থেকে আমি যেটা বুঝি আর কি, 150টা ফ্যামিলির সাথে আরো 5 জন করে আছে এভারেজ। তাঁতবাড়ি ফুড হাবের নামে একটা প্রতিষ্ঠান আছে র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতেই, এটাও আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারের আনাগোনা আছে আর কি। সেক্ষেত্রে এখন যদি বলি আসাদ ভাই, আপনার যে পরিমাণ আউটলেট আছে সবকিছু মিলে মোট সম্পত্তির মূল্য কত? টোটাল অ্যাসেটে আমি বলবো যে এখানে আমার বলতে কোনো শব্দ নেই, টোটালি তাঁতবাড়ির সাথে যারা আছে, তাঁতবাড়ির এমপ্লয়ি স্টাফ বা হচ্ছে বাইরে ইনসাইডে আউটসাইডে যেথায় যা আছে, আমি মনে করি সবাই এটার অংশীদার। সেটার পরিমাণ কি বলা যেতে পারে? আমরা একটু ইন্সপায়ার্ড হতাম। আমাদের বর্তমান যা অ্যাসেট আছে হচ্ছে হোলসেল, রিটেল বা হচ্ছে আমাদের যে যেই প্রজেক্টগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট আছে, টোটাল মিলিয়ে আমাদের হবে 200 থেকে 250 কোটি টাকা আমাদের এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কত টাকা সেল হলো কি মনে হয়? আজকে সেটা তো এখন বলতে পারবো না আমি, বাকি গতকালকে টোটাল সেল ছিল আমাদের হচ্ছে রিটেল হোলসেল মিলিয়ে হচ্ছে টোটাল মনে হয় 7.5-8 লাখ টাকা। আপু একটা এমন সময় গেছে আমার, তখন আমি বেশি ঋণগ্রস্ত ছিলাম, সবসময় ঋণগ্রস্ত থাকতাম। এই জিনিসটা খুব বেশি পেন দিত আমাকে। তখন পাশের মানুষগুলো বলতো তোমার কাছে নাকি অমুকে টাকা পায়, অমুক কাপড়ওয়ালা 5 লাখ টাকা পায়, তুমি নাকি দিতে পারো না। আমি বলছি ভাই তার প্রোডাক্ট তো আমার ভিতরে ভরা, আমি তো সেল করতে পারি না, কিভাবে দিব? তাকে বলো যদি একমাত্র সে না সহ্য করতে পারে তাহলে প্রোডাক্টগুলো নিয়ে যাইতে, আমার তো কিছু করার নেই। তা ওই জিনিসগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি যে আসলে আমাকে চেঞ্জ আনতে হবে কিভাবে। আর প্রতি বছর ঈদের পরে আমি একটা করে চেঞ্জ নিয়ে আসতাম। গত বছর আমার কি ভুলগুলো হয়েছে, শুধু যদি আমি তাঁত নিয়ে থাকি তাহলে হবে না, সাথে কিছু মিক্সড করতে হবে। কারণ হচ্ছে প্রাচীনের মধ্যে যদি আধুনিক কিছু দিতে পারি সেটা হচ্ছে হবে মানানসই, সেটার সাথে সবাই এই জিনিসটাকে সবাই সহজভাবে নেবে। যদি পেছন ফিরে তাকান বা আপনি যদি একটু পিছলে যান, তাহলে শুধু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার সাথে। তো এখন কি মানে বলে যে অনেক টাকা যাদের
তাদের নাকি অনেক বেশি ডিপ্রেশন, মানে অনেক বেশি চিন্তা। এখন কি ভারটা আর একটু বেশি কিনা? আপনি যদি মনে করেন টাকা ইনকাম করবেন তাহলে হচ্ছে ডিপ্রেশন, আর আপনি যদি মনে করেন যে আমি আমার প্রতিষ্ঠান করব শুধু, আমি মনে করি আমার অ্যাকাউন্টে যদি 2 কোটি 3 কোটি টাকা না পড়ে ফেলায় না রেখে, যে একটা ওয়েস্টেজ, একটা অলস কিছু টাকা ফেলে না রেখে আমি যদি একটা আউটলেট বাড়াইতে পারি, বা হচ্ছে তাঁতবাড়ি নামক প্রতিষ্ঠানকে আরো আমি বাংলাদেশে ছড়াই ছিটাই দিতে পারি, আমার মনে হয় যে এটাই বেটার। মানে এখনো স্ট্রাগলিং পিরিয়ড চলতেই থাকবে। 100%। তবে এই যে বাচ্চা, 3জন বাচ্চা মাশাআল্লাহ আপনার, এই বাচ্চাদেরকে কি তাঁত শিল্পের সাথেই জড়িয়ে রাখবেন কিনা? কি আমার তো যেটা ছোট মেয়ে আছে সে হচ্ছে আমার তাঁতবাড়ির মডেল। ও বাবা, তাই? তাঁতবাড়ির মডেল। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে, আমি তাকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে তুমি কে, সে বলে আমি তো তাঁতবাড়ির মডেল। আমার সফলতায় তারা অনেক খুশি, কারণ হচ্ছে আমার সফলতা মানে এখানে আমার সফলতা না, আমার সফলতা হচ্ছে তাঁতবাড়ির সাথে যারা আছে এখানে, তাঁতিরা যারা আছে তারা সবাই সফল এখানে। একটা প্রতিষ্ঠানে যখন অনেকগুলো মানুষ থাকবে, সবাই যখন সফল হবে বুঝতে হবে আসলে ওই প্রতিষ্ঠান সফল। 50 কোটি টাকা যেহেতু বার্ষিক টার্নওভার, মোটামুটি বুঝতেই পারছি মোটামুটি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছেন বা গিয়েছেন। আমি 1 কদম আগালে দেখা যায় 3 কদম পিছাইতাম। এই সময়টা একদম প্রাথমিক পর্যায়ে খুব বেশি হয়েছে আর কি। আমি যে আসলে সফল এটা আমি আসলে এখনো দাবি করতে পারি না। শুনেন, উদ্যোক্তার কখনোই এই যে মানসিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা এটা কিন্তু বন্ধ হয় না। টাকার জন্য কখনো অপমানিত হয়েছে? হ্যাঁ, অনেক হয়েছি, নিজের পরিবারেই হয়েছি। সিজন আসলে যখন একটা টাকার প্রয়োজন হইতো, যে আসলে তো আমার এরকম ব্যালেন্স ছিল না যে সিজন আসলে আমি বেশি প্রোডাকশন করব, তাঁতিদেরকে অ্যাডভান্স টাকা দিতে হইতো, যেটাকে আমরা বলি দাদন। যেমন সুতা কেনার জন্য অ্যাডভান্স টাকা, তাদেরকে আগামী 3 মাস তারা বাইরে যেতে পারবে না, এই জন্য তাদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখা, যে সে একমাত্র আমার কাজই করবে। বাইরে যেতে পারবে না মানে বাইরে কাজ করতে পারবে না। তারা ওই যে ঈদের জন্য বেশি প্রোডাকশন করতো, সিজনের জন্য বেশি প্রোডাকশন করতো, তখন হচ্ছে দায়িত্ব ছিল তাঁতবাড়ি টোটাল তার দেখাশোনা করবে। দেখা গেছে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকার দ্বারস্থ হইতাম যে আমার টাকার প্রয়োজন, তো যে কোনোভাবে হোক আমার মিসেস তাসলিমা জামান উনি যে কোনোভাবে হোক ম্যানেজ করে দিত। তো আমার ওয়াইফ এরকম একটা পেমেন্ট আমাকে ঈদের সিজনের জন্য এনে দিয়েছে, অল্প টাকা, মানে হয়তোবা 70 থেকে 75 হাজার টাকা এরকম। তখন আমার কাছে মনে হইতো যে এই টাকা অনেক টাকা। তো সে দেওয়ার সময় আবার বলতো টাকাগুলো তুমি কিন্তু পারফেক্ট টাইমে ব্যাক করতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট করা যাবে। এখন আমার তো নিয়ত ভালো ছিল, বিজনেস ভালো হবে, টাকা দিয়ে দিব, হয়তোবা সাথে সবাইকে আরো গিফট করবো, এই বছর ঈদে অনেক গিফট করবো। তো সব সময় তো আর সমান যায় না। তো আমি ওই বছর ঈদে পুরো ফলো ছিলাম একদম। কিরকম ফলো ছিলাম যে তাঁতিদেরকে সব টাকা দিয়ে টিয়ে মানে কোনো টাকাই ছিল না আমার কাছে। আমি বাসায় যখন আসতেছিলাম রাতের বেলা, আমাদের হচ্ছে চানরাইত বলতে একটা শব্দ আছে, চানরাইতে সব টাকা পরিশোধ করে সবাইকে, তাঁতিদেরকে, ওয়ার্কারদেরকে ওয়ার্কার বিল দিয়ে। কবে চানরাত? এটা হচ্ছে 2018-19 এর দিকের কথা, 19 আচ্ছা, মানে এটা কি ঈদের আগের চানরাতের কথা বলছেন? আচ্ছা আচ্ছা। সবার টাকা দেওয়ার পরে আমার কাছে অবশিষ্ট 1 টাকাও ছিল না। তার মানে হচ্ছে কেন ছিল না, আমি যে প্রোডাক্টগুলো প্রোডাকশন করেছিলাম, আমার যে টার্গেট ছিল যে এইগুলোতে আমি 25% বা হচ্ছে 15% এরকম প্রফিট করব, তখন দেখা গেছে আমার প্রোডাকশনের চেয়েও আমার কম দামে আরো সেল করতে হয়েছে, যে মেকিং চার্জ যেটা ছিল আমি প্রফিট করতে পারিনি। এখন তো দেখা গেছে যে আমি আসলে টাকাগুলো কিভাবে ব্যাক করব, ওই যে শালির টাকা এনে তো বিজনেস করছি। ওই ম্যাডাম মনে হয় তখন আমাকে বলে নাই ক্লিয়ার কথাটা যে আসলে শালির কাছ থেকে নিয়েছে না কার কাছ থেকে। চানরাইতে এরকম হয়েছে, টাকা দেওয়ার পর আমার কাছে 1 টাকাও ব্যালেন্স নাই যে আমি মানে ভাড়া দিয়ে বাসায় আসবো, এমন টাকাও ছিল না। মানে রাস্তায় হাঁটতেছি আর দুজন বলতেছি যে আসলে যদি এরকম সুযোগ থাকতো যে এই মুহূর্তে একটা কিডনি বিক্রি করে ব্যবসাটাকে আবার দাঁড় করানো, মনে হয় আমরা আগামী বছর আর ফ্যাক্টরি চালু করতে পারবো না ঈদের পরে, এরকমটা হয়েছে। তো মোটামুটি একদম ভেঙেই পড়ছিলাম যে কিডনি বিক্রি করারও চিন্তা করেছিলেন? হ্যাঁ, এটা স্বাভাবিক। ওই যে বললেন না যে মানুষের লাথিউসটা খাওয়ার চেয়ে কিডনি বিক্রি করা হলো অনেক ভালো। তা আমার কাছে মনে হয়েছিল এমন যে আমি ঈদের মধ্যে বাসায় যাবো না, কোথাও পালাই চলে যাবো, আমার বউয়ের সামনে যাবো না, আত্মীয় স্বজনের সামনে যাবো না। মানে এমনও কথা হয়েছিল যে কি তাঁতবাড়ি কি করে, তাঁতিদেরকে নিয়ে দরকার আছে, সে কি একাই বাংলাদেশে তাঁতিদেরকে নিয়ে কাজ করতে হবে বা তাঁতিদের প্রেরণা যোগাইতে হবে, তাঁত শিল্পটাকে ধরে রাখতে হবে, বাংলাদেশে অনেক মানুষ আছে। তো আমার তো স্বপ্ন ছিল আমি একটা ব্র্যান্ড ডেভেলপ করবো, আমি তাঁতিদেরকে নিয়ে কাজ করব, একটা কালচার নিয়ে কাজ করবো, একটা হেরিটেজ নিয়ে কাজ করব। তখন আমার এখন যে ব্র্যান্ড শপগুলো আছে, বিজনেসটা তখন এই ক্যাটাগরির ছিল না, আমার বাবা তখন ছিল আর কি। আমি ব্যবসাটাকে যখন ডান করবো, আমি রিটেল আউটলেট যখন একটা ব্র্যান্ড শপ নিয়েছি আর কি, এটা অনেক পরের কথা আর কি, 2021-এর কথা আর কি, যখন একটা ব্র্যান্ড শপ নিয়েছি ঢাকা র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারিতে। তখন হচ্ছে আমি আমার ফ্যামিলির কাছে বললাম কি যে আমি তো একটা আউটলেট নিতেছি, এখানে প্রায় বাজেট হচ্ছে 1 কোটি টাকার মতো, তো আমার কাছে 50 লাখ টাকার মতো আছে, আমার কিছু টাকা লাগবে। এর আগে কখনোই আসলে আমি আমার ফ্যামিলির কাছে দ্বারস্থ হইনি যে টাকা লাগবে, বিজনেস করবো, দাও। আমার কাছে মনে হইতো এই জিনিসটা একটা পেইন, বাবা আমাকে দেয়া, মা আমাকে একটা জমি বিক্রি করে দাও, আমি আউটলেটটা তাহলে মনে নিতে পারবো, আমার কাছে 50 লাখ টাকার মতো আছে, বাকি 50 লাখ টাকা দিলে আমি আউটলেটটা ডান করতে পারবো। আমাদের যে একটা আউটলেট মিনিমাম 1 কোটি টাকা বাজেট থাকে, 1 কোটি টাকা বাজেট থাকে।
তখন আমার মা আমাকে একটা কথা বলছিল, তখন খুব কষ্ট লাগছে, মা তো তোমার বাবার সম্পদ কিন্তু তোমার না, তুমি পারলে তোমারটা গুছাই নাও। মানে ওইটা ছেড়েই দিছি যে পরিবার থেকে কখনোই আর টাকা চাইবো না, আর টাকা নিয়ে বিজনেসও করবো না, আর ওই বিজনেসটা মনে হবেও না, করতেও পারবো না। কারণ নিজে যদি আপনি যেটা অর্জন করে নেবেন সেটা একটা আলাদা একটা মানে প্রায়োরিটি থাকে, আলাদা একটা মজা থাকে যে আমার নিজের পরিশ্রম করা টাকা। আর যখন বাবার সম্পদ বা মায়ের সম্পদ হয় তখন মনে হয় যে আরে বাবার সম্পত্তি তো নষ্ট হইলে কি হয়েছে তাদের। পরে কি আউটলেটটা দিতে পারছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ দিতে পেরেছি। কিভাবে দিলেন? তখন হচ্ছে আমাকে ওই যে শালি আবারও শালি আমাদের যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো আছে, আমাদের ডেকোরেট করতে যা লাগে এই জিনিসপত্রগুলো নিয়ে আমাকে গুছিয়ে দিয়েছে। বাকি আমার লিজেন্ড কি, আমার লিজেন্ড আমার এই ব্যবসার আর আমার এতটুকু আগানোর পিছনে একমাত্র লিজেন্ড হচ্ছে আমার বড় ভাই আর আমার ওয়াইফ। পরিবারের সবাই একটা ফেস্টিভ্যালে বা একটা অকেশনে বা একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছে, তো সবার জন্য একটা ভালো বাজেট রাখতো। সবাই যাবে, কোথায় যাবে? ঢাকা থেকে বরিশাল বিয়ে খাইতে যাবে বা হচ্ছে চিটাগাঙে যাবে সবাই। তখন আমাকে সবাই ধরে নিত দ্বাদশ খেলোয়াড়, মানে একে নেওয়া যাবে না, এ তো খরচ দিতে পারবে না, এ তো মানে টাকা নেই। তো আমাকে সবাই লিস্ট থেকে বাদ দিয়ে দিত আর কি, যে জিজ্ঞেস করতো আচ্ছা তুই কি যাবি? আমি বললাম কেন যাবো না, তুই কি টাকা দিতে পারবি? সবাই কিন্তু পার ফ্যামিলি কিন্তু 10,000 টাকা খরচ হবে। তো আমি বলতাম তাহলে কি আমি যেতে পারবো না 10,000 টাকার জন্য? আমি যাবো না, তুমি টাকা দিতে পারবে না, তুমি যেতে পারবে না। আপনি বুঝতে পারেন যখন আসলে শ্বশুর বাড়ি থেকে ধার নেওয়া হয় তখন এই কষ্টটা কেমন? খুব খারাপ লাগে। সেটা আমি কিছুটা বুঝতে পারছি, কারণ আমি জীবনের গল্প রিলেটেড অনেকগুলো শো করি। আমি যে বললাম না যে আমার ওয়াইফ আমার সাথে কখন খারাপ ব্যবহার করতো, যখন তার তো আসলে নাক কান গলা এগুলো সচল আছে, সে তারও তো লজ্জা শরম আছে। মানুষ কিন্তু বাহিরের কথা শুনতে পারে কিন্তু আত্মীয় স্বজনের কথাগুলো শুনতে পারে না, বিশেষ করে নিজের ভাই বোনের কথাগুলো। আর হয়তোবা আমার প্রতি তার আন্তরিকতা ভালোবাসাটা খুব বেশি বেশি ছিল, সে চায় নাই কখনো আমাকে ছোট করতে। এমন হয়েছে যে আমি ফোন অফ করে গিয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে বসে থাকতাম। কেন? টাকার ভয়। আজকে তো টাকাটা নিয়ে গেলে বাসায় খবর আছে আমার, কারণ সকালবেলা তো বাসায় শালি আসবে, অমুকে আসবে, সমুকে আসবে। এমন হয়েছে যে আমি আমার নিজের ওয়াইফের শালির গহনাগাটি নিয়ে একসাথে, ওই যে একটা সিস্টেম আছে না বন্ধক রাখা, এরকম বন্ধক রাখতে গিয়ে আমি বিক্রি করে ফেলছি শালির গহনা। হ্যাঁ বিক্রি করে ফেলছি। তখন আমার কাছে মনে হইতো যে আমি যারা আমার কাছে টাকা পাবে, মানে কালকে একজনকে আমাকে টাকা দিতে হবে, তখন আমি ভাবতাম যে আসলে শালি তো আমাকে কিছু বলবে না বা আমার ওয়াইফ তো আমাকে কিছু বলবে না, তাদের কাছ থেকে আমি ছাড় পাবো, ডিসকাউন্ট পাবো। বাসায় গেলে হয়তো বা একটু বুঝাইয়া বললে বা একটু হাত ধরলে বা শালিকে একটু বুঝাইয়া বললে আমি আবার কিনে দিব। ইন্ডিয়ান কাপড় নিয়ে আসছিলাম, অনেকগুলো কাপড় নিয়ে আসছি, যে আমার কাপড় দরকার ছিল যা তার চেয়েও 3 গুণ বেশি। তো ওই টাকাগুলো আমি পে করতে পারতেছিলাম না, কারণ পর্যাপ্ত সেল ছিল না তখন। আর তখন আমার মার্কেট ভ্যালু এমন ভালো ছিল না। তখন দেখা গেছে প্রোডাক্ট বানাতাম, স্টক করতাম আর আশা করতাম যে মনে হয় এই মাসে সব সেল হয়ে যাবে, সবার টাকা দিয়ে দেবো। কিন্তু সেল একদম ডাউন ছিল, তখন তো রিচ করতাম না আর কি, তখন মানুষ আমাকে চিনতো না। বা তাঁতবাড়িকে এখন যেভাবে চিনে আলহামদুলিল্লাহ, যে এখন একটা তাঁতবাড়ির যে একটা পরিবর্তন বা হচ্ছে একটা ব্র্যান্ড হয়ে উঠেছে, তাঁতিদের সাথে যেভাবে আমরা কাজ করতেছি, ন্যায্যটা আদায় করে দিতেছি, একটা আমাদের সব জায়গাতে একটা সুনাম আছে। আর তখন প্রোডাক্ট সেল করতে আমাদের অনেক কষ্ট হইতো। অনেকে মনে করেন আচ্ছা বিজনেস করেছি, লস খাইছি, আপনারা কিভাবে লাভ করেন বুঝি না। মানে আমিও নিজেও বিজনেস করতে চাচ্ছি একজন নতুন উদ্যোক্তা হিসেবে। আপনিও তো অনেকবার নিঃস্ব হয়েছেন, হননি? অনেকবার হয়েছি, ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি, একেবারে 3 মাস বন্ধ ছিল, এরকম হয়েছে। কবে? বিশেষ করে লকডাউনের পর বাংলাদেশে কোভিড-19 মধ্যে লকডাউন ছিল, তখন যে অফ করছি তখন ফ্যাক্টরি স্টার্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে। তখন আমার একটু ব্যতিক্রম একটা সাপোর্ট পেয়েছি আমার ম্যাডামের কাছ থেকে, মানে ওয়াইফের কাছ থেকে। সে আমাকে নিজের গহনা নিজেই দিয়ে বলছে তুমি এগুলো রাখার দরকার নেই, সেল করো। তখন আমার উপরে তার একটা কনফিডেন্স আসছে যে 17তে শুরু করছে, তার মানে হচ্ছে কোভিড-19, তার মানে 2টা বছর সে পার করে ফেলছে। আর তখন সে বুঝতো যে হয়তোবা কিছু একটা করতেছে, রিচ করতেছে আর কি। তখন সে নিজেই বলছে গহনাগাটি দিয়ে মানুষ কি করে, তুমি এটা বিক্রি করো আর আমার শালির যেটা সেটা বন্ধক রাখো, ওটা সেল করিও না, কারণ ওটা তো আমাদের না। আর তখন আমার মনে হয় যে আমাদের একটা পরিবর্তন আসছে আর কি। আর যখনই উনি আমাকে সব গহনাগাটিগুলো দিয়ে দিল যে যাও সেল করে দাও, এবার শুরু করো, মানে একদম শুরু করো, মানে একদম তুমি যেভাবে পরিশ্রম করতেছো থামায় না, থামবা না কোথাও। আমি প্রতিদিন যেখানেই থাকি না কেন, আমি আমার কাছাকাছি যে আউটলেটটা থাকে, যেমন ওয়ারিতে বা হচ্ছে বরিশালে বা নরসিংদীতে, আমি পুরো বেলাটা আমি আউটলেটে সময় দিই, সেলে দাঁড়াই যাই, সেল করি, কাস্টমারের রিভিউটা দেখি। আর আরেকটা হচ্ছে যখন সে মুখ দিয়ে একদম স্বীকার করা যে তুমি বিজনেসটা করতে পারবা, করো, এইভাবে করো। এমনকি সে আমাকে হেল্প করতো কিভাবে, আমাদের যে হাতের কাজের প্রজেক্টগুলো ছিল সে নিজে গিয়ে 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 যে মানুষের বাড়িতে বাড়িতে, আমাদের যেটা তাঁতবাড়ি হস্তশিল্প নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে এখন টোটাল প্রজেক্টে ম্যাডাম দেখাশোনা করে আর কি। আর আমার বিজনেসে এক কথায় বলা যায় যে আমাদের যে ফ্যাব্রিক্সগুলো, তারপরে হচ্ছে আমাদের হাতের কাজের ডিজাইনগুলো, ডেভেলপমেন্টের কাজগুলো টোটাল এখন আমার মিসেস করে আর কি। ওই প্রজেক্টে 30 জনের উপরে আমাদের টোটাল ফ্যাক্টরিতে কাজ করে। এখন তো আপনি না কাজ করলেও হয় না, আসলে এখন কাজ না করলে আমি যতটুকু আসছে আমার মনে হয় অতটুকু আরো পিছপা হয়ে যাব। কারণ একটা জিনিস ডেভেলপ করা বা হচ্ছে একটা
স্ট্রাকচার তৈরি করা অনেক সহজ, কিন্তু এটাকে ধরে রাখা অনেক কষ্ট। আর আমার মনে হইতো যে একটা সময় আগে যা আমি পরিশ্রম যা করতাম, এখন আরো বেশি করতে হবে বা বেশি করি এখন। এই গল্পটা যদি আমি বলতে পারি, দেন হচ্ছে হয়তো বা বাংলাদেশের অনেকগুলো ইয়াং জেনারেশন যারা উদ্যোক্তা এখন হইতে পারে না, চিন্তা করতেছে যে আমরা কিছু একটা করব, হয়তোবা আমার এতটুকু কথা হয়তোবা একজনের একটা মানে রাস্তা খুলতে পারে যে আমি তাঁতবাড়িকে নিয়ে ভাবি বা আমার যারা এমপ্লয়ি আছে সবাইকে নিয়ে ভাবি। এটাকে ডিপ্রেশন বলি না, এটা বলি একটা আন্তরিকতা, ভালোবাসা। আমার স্টাফদেরকে যদি তাদেরকে মূল্যায়ন করাটা বা হচ্ছে তাদেরকে ধরে রাখাটা যদি বলি আমি ডিপ্রেশন, তাহলে ভুল হবে। একজন সফল মানুষ হচ্ছে আমি 5টা মানুষকে নিয়ে কাজ করি, 5 জন মানুষ একসাথে ভালো থাকা। যেমন আমি সবাইকে বলি, যখন তাঁতবাড়ির বাংলাদেশে যদি 100 আউটলেটও হয়, তখন তোমাদের সবার মিনিমাম, তোমরা সবাই যারা আসো সবার একটা করে আউটলেট থাকতে হবে। মানে আউটলেটগুলো আমার একা থাকবে না, তাঁতবাড়ির সাথে যারা আছে সবার একটা করে আউটলেট থাকতে হবে, এগুলো আমার একার না। টাকা যদি সফল হইতো তাহলে হয়তো বা তখন যেই সময়টা আমি কষ্ট করে আসছি, তখন হয়তো বা আমি ব্যাংক লোন করতে পারতাম, এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। কখনোই মনে হয় না যে আমি ব্যাংক লোন করে অনেক আগে যেতে পারবো, এরকমটা না। আমার তখন মনে হয়েছে যে একটা মানুষ সফল যখন সবাইকে নিয়ে প্রপারলি ভালো থাকবে। আর আমার আশপাশের মানুষদেরকে নিয়ে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। তাঁতবাড়িটাকে এইভাবে ধাপে 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 শুরু করলেন। আমি যতটুকু জানি ফ্যাশন ডিজাইনিং এর উপর আপনি পড়ালেখা করেছেন, কোন ইউনিভার্সিটি? বিডিআইটি থেকে। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়ালেখা করেও কিন্তু বেশ পয়সাওয়ালা জব পাওয়া যায়, আমি যতটুকু জানি। অবশ্যই। আমি বাংলাদেশের আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, অনেকগুলো ব্র্যান্ডের সাথে ছিলাম, যেগুলো হচ্ছে স্বনামধন্য ব্র্যান্ড একদম প্রথম সারির। লাস্ট আমি জব যে ছেড়েছি এটা হচ্ছে 19-এর দিকে। ও মানে জবের পাশাপাশি হ্যাঁ করতাম। এই জন্যই হচ্ছে আরো বেশি সমস্যা ছিল আর কি। তখন সে বলতো তুমি তো ভালো জব করতেছো, তাহলে তোমার আবার বিজনেস করার কি দরকার আছে? আর আমি তো তখন ওই যে ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে ছিলাম, তাদের কাজের পারপাসে আমাকে তাঁতিদের কাছে যেতে হইতো। তাঁতিরা কিভাবে সুতা উঠায়, কিভাবে সুতার টুইস্টিংটা করে, আবার দেন হচ্ছে কিভাবে একটা তাঁতিদের একটা আছে কাঠের মাক্ষি বলে এটাকে, মাক্ষিটার সাথে কিভাবে সুতা পেঁচায়। মানিকগঞ্জে হাতের কাজের প্রজেক্টে যাইতাম, এখানে তাঁতি না, যেটা আমরা বলি হস্তশিল্প আর কি, ওখানে যাওয়া হইতো। তো তখন হচ্ছে আমি তখন গিয়ে আমার নিজের মধ্যেই হইতো যে এরা তাঁতিদেরকে নিয়ে যেভাবে কাজ করে, আমার মনে হয় যে তাঁতিরা আসলে ন্যায্য মূল্যটা পাইতেছে না। পারবো কিনা জানি না, বাকি আমার সবসময় একটা আশা যে আমি সবাইকে বলি যদি আমি মরেও যাই, তাঁতবাড়ি যদি থাকে, তো তাঁতবাড়িটাকে তোমরা ডিজাবেল করে না কখনো। কিন্তু বিদেশে কিন্তু বেশ চাহিদা আছে তাদের এখন। 100%। যে বিশেষ করে আমরা যারা দেশে থাকি না, দেশের প্রতি তাদের একটা আলাদা টান থাকে। দেশে যদি কেউ বেড়াতে আসে, আমাদের প্রত্যেকটা আউটলেটে বেশি হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে প্রবাসী। আমাদের সিগনেচার প্রোডাক্টই হচ্ছে তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, তাঁতের 3 পিস। বাহ, শুনছিলাম যে একটা স্বনামধন্য ব্র্যান্ডের সাথে ছিলেন, এখন যতটুকু জানি সেই ব্র্যান্ডের কম্পিটিটর আপনি। আমি কম্পিটিটরকে জানি না, তারা আমাকে কম্পিটিটর ভাবে। যদি আমি আউটলেট বাড়িওয়ালার সাথে কথা হয়েছে যে আমি অ্যাডভান্স করব, আমি এটা নিব, তা একটা বাড়িওয়ালা যদি জানে যে সে ডিজাইনার, তাকে একটু কমের মধ্যেই দিয়ে দিই। তো সে একটা কালচার নিয়ে যেহেতু কাজ করতেছে, একটা ঐতিহ্য ধরে রাখতেছে, সবাই হেল্পফুল আমার ব্যাপারে। আর আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গাতেই আউটলেট নিয়েছি বা নেই, এক কথায় বলা যায় যে কোনো ব্র্যান্ড যদি আমাদের কথা শুনে, তো সে গিয়ে দাবি করে যে উনি যদি অ্যাডভান্স দেয় 50 লাখ টাকা, আমরা দিব 1 কোটি টাকা, তাও এই আউটলেট আমরা চাই। ও আচ্ছা, কম্পিটিটর ভাবে দেখে। কম্পিটিটর ভাবে, কারণ এরা জানে যে এখন তারা যেভাবে আগাচ্ছে বা তারা তাঁত কিনে যেভাবে কাজ করতেছে, তাদের কাস্টমার এখন এক কথায় বলা যায় আমরা তুঙ্গে আছি আলহামদুলিল্লাহ। আমার 1 গাধা সার্টিফিকেট আছে, কোনো ভ্যালু নাই যদি আমার প্র্যাকটিক্যাল শিক্ষা না থাকে, কারিগরি শিক্ষাটা আমার না থাকে। একটা কাপড় বুনতে, এমন একটা কাপড় আছে বুনতে 17-18 দিন লাগে। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমার আশপাশে যারা আছে, আমার এমপ্লয়ি বা আমার প্রতিষ্ঠানে যারা আছে, তারা সবাই যেন একটা করে তাঁতবাড়ির মালিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই মনে হয় তরুণ উদ্যোক্তারা আজকে প্রোগ্রাম দেখেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনাদের? আপু আসলে আমি যেটা বুঝি আর কি, যে একটা মানুষ সফল হওয়ার পিছনে টাকা আসলে কোনো ম্যাটার না। যদি টাকাই ম্যাটার হইতো তাহলে হয়তো বা আমি এখন বলতাম যে আমার ব্যাংকে অনেক কোটি 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 টাকা আছে, আমি আরো অনেক ব্রাঞ্চ বাড়াবো, অনেক করবো, এটা করবো, সেটা করবো। একটা মানুষ সফল হইতে গেলে সর্বপ্রথম থাকতে হবে 100% কনফিডেন্ট। আর যত ধরনের ঝড় ঝাপটা আসুক না কেন, গালি গালাস আসুক না কেন, ধৈর্য জিনিসটা খুবই দরকার। দর্শক, এই ছিল আজকের আয়োজন। একটা বিষয় কিন্তু আমার খুব ভালো লাগছে ভেবে, যে এই যে এত মানুষের বুলিং, এত মানুষের এত কথা, তুমি পারবে না, তুমি হয়তো শেষ, অমুক মানুষ তোমার থেকে টাকা পায়, এখনো শোধ করতে পারলা না, এই বিষয়গুলো, সামাজিক এই চাপগুলো যতদিন আমরা
কানে নেই ততদিন কিন্তু আমরা লো ফিল করি। যখন এগুলোকে ছাপিয়ে উঠে আমরা এগিয়ে যেতে পারবো তখনই মনে হয় যে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। এটা আমার আজকে আসাদ ভাইয়ের কথা শুনে আমার মনে হয়েছে। আশা করছি সবাই ভালো থাকবেন এবং নতুন উদ্যোক্তা আছেন, যারা উদ্যোক্তা আছেন তারা যদি তাদের জীবনের গল্প আমাদেরকে বলতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করেন, অবশ্যই আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।